Hey, most greetings, guys. ভবিষ্যৎ অন্ধকার রাজ্যের এবং মানুষের সকলের বাড়া ভবিষ্যৎ প্রচণ্ড অন্ধকার. হোপ ইউ আর ডুইং গ্রেট অ্যান্ড অ্যামেজিং অ্যান্ড লিভিং লাইফ লাইক এনিথিং. সব বাড়া ভালো তো, প্রচণ্ড ভালো বলে মনে হচ্ছে. তো এই অন্ধকারে আলো জ্বালতে হয় কবি বলেছেন, তাই শুনে মোমবাতি জ্বেলে বসে থাকতে হচ্ছে. হ্যাঁ, কিন্তু এসব কথা না বললেই নয়, তাই বলে ফেলতে হচ্ছে. হ্যাঁ, এখন কথা হচ্ছে লাথি. লাথি নিয়ে আজকাল কবিতা রচনা হচ্ছে বাংলা সাহিত্যে. এখন উল্লেখযোগ্য শব্দ হচ্ছে লাথি, আর খবরে উল্লেখযোগ্য শব্দ হচ্ছে চাকরি হারা. আমরা বাংলা খবরে নানান রকম শব্দ দেখি, মাঝে মাঝে খবর দেখে শিখি. গান আসলো 90-এ, নাম হলো জীবনমুখী গান. আমরা শিখলাম নতুন শব্দ আসলো বাংলায়, আমরি বাংলা ভাষা, শব্দ বোধের আশা. এখন বিদ্যুৎজন বলে একটা শব্দ শুনেছিলাম, বাড়া কিসে ব্যাপারটা খায় না মাথায় দেয়, ঠিক বুঝতে পারি না. আজকাল আমার নতুন শব্দ শুনছি বাড়া, সেটা হচ্ছে কি চাকরি হারা. এইসব সুন্দর সুন্দর শব্দ খিস্তির মতো শোনায়. এক মশা ঘোড়া খিস্তি করলে দোষ হয়ে যায়, সবাই খিস্তি করছে সালা, আর সবাই নানান রকমের খিস্তিময় শব্দ নিয়ে আসছে বাড়া. আর মশা ঘোড়াতে খিস্তি লোকে খারাপভাবে নিয়ে নেয়. আর খারাপভাবে নিস না বাড়া, ওই যে বসি ছেলে পচা ভালো, সে খারাপভাবে নিও না বলে কত খিস্তি যেতে পারে. এখন লাথিয়ে খারাপভাবে নেওয়ার কিছু হয়নি, চর লাথি এসব চলতে থাকে. ওটেনকে চর থাপ্পড় মেরে সুভাষচন্দ্র হয়ে গেল. অধ্যাপককে লাথি মেরে কে কী হবে সেটা বোঝা যাচ্ছে না. এখন সুবোধবাবু যাদবপুরের লাথি আর পুলিশের লাথি নিয়ে লাথি সপক্ষে, এক পক্ষের লাথির সপক্ষে কবিতা রচনা করেছেন. এই নিয়ে বাক্য রচনা করো, এই নিয়ে কবিতা রচনা করো. এরকম বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো, আলো নেমে গেছে, লাইট আরো ঘুরিয়ে গেছে. নাহলে মুম্বাই থেকে বিড়ি ধরানো পাপ বলে মনে হয়. হ্যাঁ, এই রে মোমবাতি ঝাঁপ মেরে পড়ছে. এনিওয়ে, আন্দোলন চালিয়ে যেতে হবে. এখন ব্যাপারটা হচ্ছে এই লাথির ব্যাপারটা. লাথি কে কাকে মারবে, লাথি মারতে এরই পায়ের দরকার হয়, এরই কুশলতার দরকার হয়. আজকাল বাচ্চা বাচ্চারা মুয়াথাই না কী সব করছে. কিক বক্সিং অনেকদিন ধরে আমেরিকায় খুব জনপ্রিয়, সবাই কিক বক্সিং করে পরে. আমাদের দেশও পিছিয়ে নেই, আর আমরাও লাথালাথি ব্যাপারটা রপ্ত করে নিচ্ছি. সবাই সবাইকে লাথি মারুন, এরকম একটা প্রতিযোগিতা শিগগিরই হয় বলে আশা করা যাচ্ছে. লাথি বিষয়ে কবিতা রচনা শুরু হয়েছে. সাহিত্যে হস্তমৈথুন একটি গ্লোবাল ট্রেন্ড, অনেক দিন ধরে চলছে, 30 বছর হয়ে গেছে. এখন বাংলা সাহিত্যে সবে লাথিতে ঢুকেছে. এরপর পুলিশ নিয়ে নানান রকম সাহিত্য রচনা হবে. পুলিশের লাথি এবং ছাত্রের লাথি. আচ্ছা, মন্ত্রীর গাড়ি চাপা দিয়ে কেন সাহিত্য রচনা হলো না? এত সব মহান সাহিত্যিকরা আছে, গাড়ি চাপা ব্যাপারটা নিয়ে. তারপরে ডাক্তারের খুন ধর্ষণ নিয়েও সাহিত্য হতে পারে. এসব নিয়ে সবাই ডাক্তারের খুন ধর্ষণ নিয়ে একটা করে কবিতা লিখলেই তো হয়ে যায়. সাহিত্যে নবজোয়ার আছে, নতুন যুগ, দিগন্ত, উন্নয়ন, বিকাশ, রেনেসাঁ তৈরি হয়ে যায়. তো সুবোধবাবু, আপনাকে অভিনন্দন. দিদির পাশাপাশি, দিদি শুনতে পাচ্ছেন আশা করি, সবই বিড়ি নিয়ে যায়, এই যে দুঃখ. জাস্ট বিনা লাথিতে কাজ হয়ে পড়ে যাচ্ছে মোমবাতি. হ্যাঁ, লাথি এবং বাতির মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে. হ্যাঁ, সেই একটা গান মনে পড়ে যাচ্ছে. সেই গান পেपर के लात तो क्या रे बनेगा नया महल तेरे गान में डंडा दे एक लड़ाई পজিটিভ. খুব প্রথম দিকে শোনা ডিকনস্ট্রাকটিভ গান ফ্রম আওয়ার ভার্সিটি ক্যাম্পাস, অ্যামেজিং. তো এখন গান পেपर के लात तो क्या रे बनेगा तेरा नया महल, শিক্ষককুলকে কথা বলতে চাই. যাই হোক, অধ্যাপককে ছাত্র লাথি মেরেছে, শিক্ষককে পুলিশ লাথি মেরেছে. কোন লাথি বেশি প্রাসঙ্গিক, কোন লাথি বেশি অপরাধ, কোন লাথি বেশি এফেক্টিভ? এখন কেসটা হচ্ছে প্রশাসন এবং অসৎ প্রশাসন. প্রশাসনকে কেউ বড় লাথি মারতে পারছে না, এটা খুব অদ্ভুত ব্যাপার. কারণটা কি, এটা একটু বোঝা যায় কারণটা ভালো করে.
প্রশাসন তো প্রশাসন, ভোটে ভোটে জিতে এসছে, আর একটা ভোট না হলে তারা ঘাট থেকে ভূত নামার মতো নামবে না। হ্যাঁ, ঘাট থেকে ভূত না নামার মতো। এখন কেসটা হচ্ছে এই যে সমাজের যারা শুভচিন্তক এবং সমাজের যারা রাজনীতিক এবং রাজনীতির সাপোর্টার, কমনার এমনিতে খাচ্ছে, খিচ্ছে, ঘুমোচ্ছে, চলে যাচ্ছে, হ্যাঁ, শপিং করছে, গাড়ি চালাচ্ছে, ফুর্তি মারছে, তাদের ছেঁড়া গেছে রাজ্যের সমস্যা নিয়ে। সমস্যা যখন ঘাড়ে এসে পড়ে তখন তারা পোলে লাথিকে, এই লাথি আবার রাস্তায় নেমে পড়ে, কখনো বাতি নিয়ে রাস্তায় চলবে না, চলছে না, কয়েন ধরে কেওড়াবাজি করে। তারপর তারা আবার নিজস্ব বৃত্তে ফিরে যায়। এবার উই নিড আ constant group of people as a well wisher, ওই সেই সুশীল সমাজের মতো। বাবান আজকাল ঘুমোচ্ছে, বাবানও ওই সময় বেড়ে উঠেছিল নন্দীগ্রামের সময়, বাবানও আস্থা হারিয়েছে। তো যাই হোক, ভোট দিয়ে আপনি যে সরকারকে নিয়েছো, তুমি সে সরকার একটা শাসকের শোষক চেহারা দেখাচ্ছে দিকে দিকে, দেশে দেশে, রাজ্যে কেন্দ্রের সমস্ত জায়গায়। তাই সরকারকে ভরসা করা যায় না। এখন আমাদের ডেমোক্রেসিতে সরকারকে থাকতে হবে, সরকার না থাকলে দেশ চলবে না। সরকারের দরকার বলে মনে হয়, কি সুবোধ সরকার, কি পশ্চিমবঙ্গ সরকার, কি কেন্দ্র সরকার, সব সরকারের দরকার আছে। এখন সরকার থাকবে, পাশাপাশি সিভিল সোসাইটি থাকবে। সিভিল সোসাইটির আমাদের বড় অভাব হয়ে গেছে। সিভিল সোসাইটিতে কিছু জনগণ যারা পার্ট টাইম হলেও আছে, সবসময় আছে কনসিস্টেন্টলি জনগণের সাথে, জনগণের সঙ্গে, যেখানে এই উদ্ভটামি তারা নিন্দে করতে পারে, উদ্ভটামি দেখলে তাই সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে। উই নিড দ্যাট কাইন্ড অফ ফোরাম। এবার দ্যাট কাইন্ড অফ ফোরাম কে বানাবে? অনেক চেষ্টা চরিত্র হয়, কেউ বানাতে পারে না, বাট উই নিড ইট। Sorry for the gesture. I just suffered it. যাই হোক, এখন কেস হচ্ছে যে সরকারের গাড়ে লাথি মারতে হবে নির্বাচনের বাইরে গিয়ে। নির্বাচনের মতো নির্বাচনে কখনো দুর্বৃত্তামি, যে সরকারের দুর্বৃত্তামি, এই নতুন বাংলা আবার দুর্বৃত্তামি, সরকারের যে দুর্বৃত্তামি হচ্ছে, সরকারের যে করাপশন, দুর্বৃত্তায়ন, তার গাড়ে লাথিটা কেউ মারতে পারছে না। এক সরকার সরিয়ে আর এক সরকার আনা হচ্ছে। এই যে অবস্থা, এই যে আরজি কর নিয়ে কেওড়া হয়েছে, দিনের সাথে কি হচ্ছে? কিছুই হয়নি। হ্যাঁ, প্রপারলি কিছু হয়নি। দিন চলে গেছে। আমি আনমনে তারি আসাচ্ছি খিচি বাতায়নে, ও প্রাণে মনে আমি যে তাহার পরশ পাওয়ার প্রয়াসী, হে সুদূর বিচার আমি উদাসী। হ্যাঁ, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সরি অ্যাগেন। এখন এই থ্রু আউট দ্য টাইম, সময়ের সাথে সাথে ফুল টাইম নাগরিক সমাজের থাকা। এবার কি হচ্ছে, আদারওয়াইজ পথে লোকে নামছে, পথে বসে অনশন করবে। আচ্ছা, আমার অপরাধটা কি? বিচার চাওয়াটা আমার অপরাধ? আমি অনশন করে নিজেকে শাস্তি দিচ্ছি? এটা কি ব্রিটিশ আমল? গান্ধী অনশন করছে? একটা স্বাধীন দেশে বসে মানুষ নিজের রাইটের জন্যে পথে বসে থাকবে সারাক্ষণ, তার জীবন উপদ্রুত করে অনশন করবে। এখানে শিক্ষকরা বলছেন গোলি মার দে, গোলি মার, তু মেরা নামক খায় হ্যায় আবি তু মেরা গোলি খা, বলে সরকার যদি গলি মেরে দেয়। এরকম কতখানি হতাশ হয়ে গিয়ে একটা মানুষ প্রকাশ্যে জনগণের সামনে দাঁড়িয়ে চেঁচাতে পারেন এই বলে সামনে বসে লাঠি ফাটি খেয়ে, পেটে লাথি খেয়ে চাকরি চলে গেছে, তারপরে পুলিশের লাঠি খেয়ে ভগ্ন হৃদয় হয়ে তিনি বলছেন যে এর থেকে ভালো আমাকে গুলি মেরে মার সালা, তোরা গুলি মেরে মার আমাকে, আমি যেমন ভগ্ন হৃদয় হয়ে বাড়া মাঝে মাঝে বলি পুলিশ তুলে নেয়, বাড়া অ্যারেস্ট কর, মার সালা। এবার একটা বেপরোয়া অবস্থায়
পৌঁছে গেছে মানুষের মনস্তাত্ত্বিক দশা, ব্যালেন্স, মানে পালাচোদা। সেই আমার পালাচোদা হয়ে গেছে সকলে। এক বৃদ্ধকে দেখলাম, দেখে মনে হলো পাগলাচোদা মেয়েতে আমার ওপর দিয়ে যাচ্ছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, বিশাল বড় বড় সাদা দাড়ি, আমার থেকেও বড়, কপালে বুকে পিঠে প্রতিবাদ করে সামনে দিয়ে হাঁটছেন আর বলছেন যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা করবো এদের ধ্বংস হোক। পাগলাচোদার একটা কাকু, আপনার ওপর শ্রদ্ধা রেখে বলছি, কিছু মনে করবেন না। পাগলাচোদামি একটা ভালো জিনিস। পাগলাচোদামির একটা যদি এক্সাম্পলিফিকেশান থাকে প্রপার, তাহলে ওনাকে দেখে লেগেছে আমার, মানে এই সেই শব্দ আবার একটা অসাধারণ শব্দ এই পাগলাচোদা। তো তারা আমরা এক্সাম্পল দেখতে পাই না সম্ভবত সাধারণত জনগণের মধ্যে, মানে মন্ত্রী লেভেলে দেখতে পাই আর কি। ঠিকই ভেবেছেন। কিন্তু এই সাধারণ নাগরিকদের মধ্যে বাল নাগরিক প্লাস পাগলাচোদা, এই যে ব্যাপারটা, এখানে কিন্তু কাকু দাদু ফাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, যাই হোক, নাগরিক সমাজের কিছুই করার নেই। তারা কি বলছে ছিঁড়ে নাগরিক সমাজ, তারা এই লাঠির কবিতা দেখবে, জনগণের পথ চেরাচেরাই দেখবে। ডিআই অফিসে গেছিলেন কেন শিক্ষকরা? পরিষ্কার হিসেব, শিক্ষকদের ইনডোরে সিএম এর দিদির গুল লেগেছে, তারা ভরসা রাখতে পারেনি। দিদি তার সামনে গিয়ে গত হয়ে চলে আসতে হয়। অত বড় পোস্ট কী করে বলবে যে গুল মারবেন না, ভাল লাগছে না, এসব শুনতে বুঝতে পারছি এসব অসাংবিধানিক কথা হচ্ছে। দিদি কেস খেয়ে গেছেন কোর্টে অসাংবিধানিক কথা বলে। তো একটা রাজ্যে, যেখানে রাজ্যের সিএম আমরা বিশ্বাস করি যে তিনি একজন মহান লড়াকুর নেত্রী, অনেক লড়ে উঠে এসেছেন, এবার সেই লড়া তিনি শেয়ার করছেন। তিনি একসময় অনেক পুলিশের লাঠি খেয়েছেন, তিনি এখন হাই পজিশনে গিয়ে সেই জিনিসই দিচ্ছেন, সেই এনার্জি ওনার সাকসেসের রহস্য। এবার সবার এখানে সিএম হওয়ার চান্স আছে, যারা লাঠি খাচ্ছেন, খুবই ভালো কথা। উনি ওনার মন্ত্র প্রিচ করে দিচ্ছেন, ওনার সিক্রেট অফ সাকসেস। সিএম বলে কথা নেওয়াটাও বাধ্যতামূলক, এখন নিতেই হবে, কিছু করার নেই, না নিলে ছাড়বে না। তিনি উচ্চ জায়গায় গিয়ে এখন সকলকে লাথি খেয়ে মহান বিপ্লবী হতে আহ্বান জানাচ্ছেন। এই ব্যাপারটা বোঝা উচিত সকলের। তো হ্যাঁ, যা বলছিলাম, এই নাগরিক ফোরাম বিয়ন্ড পলিটিক্স নাগরিক ফোরাম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নাগরিক এখানে সুরক্ষিত নয়। নাগরিক পুজোর বাজার করে প্রেমে বিচ্ছেদের হতাশা নিয়ে এই ফিল্মের শাহরুখ খানের ছবি দেখেছি, রিল্যাক্স করার চেষ্টা করছে, সেটাতে সুবিধে হচ্ছে না আমরা। তাতে নাগরিকের এই দিনে দিনে আক্রমণ বাড়ছে, তার উপরে নাগরিক উপদ্রুত হয়ে উঠছে, খুব শিগগিরই ঘটে যাচ্ছে, কখনো অভয়া, কখনো পুলিশের চাকরি গিয়ে লাথালাথি, শেষ হয়ে গেছে মারা। জনগণ মাঝে খেপে উঠে রাস্তায় নামছে, রাস্তায় বসে অনশন করে টর্চার করছে, অলরেডি টর্চার্ড, তারপর আর কত টর্চার করবে মানুষেরা নিজেদের উপরে। অলরেডি চাকরি গিয়ে টর্চার্ড, পুলিশের লাঠি গিয়ে টর্চার্ড, পুলিশের সুমোটো কেস করা হয়েছে তাদের উপরে, তারা টর্চার্ড, মানে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, আইনিভাবে, সব রকমভাবে কর্নার যে মানুষরা, তাদের পাশে কিছু মানুষ থেকে বলছেন যে আমরা আপনাদের পাশে আছি, আমরা তোমাদের পাশে আছি, তোমরা লড়ে যাও, আমরা রাজনীতি করে যাই। তারা বুঝতে পারছেন যে গোটা সমাজ তাকে নিয়ে রাজনীতি করছে, অভয়াকে নিয়ে গোটা সমাজ রাজনীতি করেছে, ইন্দ্রানুজকে নিয়ে করার চেষ্টা করেছে, সে শিশু আস্তে করে সরে গেছে, ইন্দ্রানুজ গাড়ি জবাব পড়েছিল। এখন এই যে সব কাণ্ডকলাপ হচ্ছে, গাড়ি চাপা, লাঠালাঠি, খুনোখুনি, খুন ধর্ষণ, এ যার শাসনকালে, যার সরকারের অবস্থায় হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে না।
তিনি তার দলের লোক এসে বলছে আমার নেতৃত্বের ওপর খুব আস্থা আছে, কিন্তু এই যে লাথালাথি হয়েছে এ ঘটনার নিন্দা করছি। তো এই যে বৈপরীত্য, এই যে ডুয়াল পয়েন্ট, এই যে বসে স্ববিরোধী আচরণ করা, পুলিশ মন্ত্রীকে সমালোচনা করা হচ্ছে না পুলিশের আচরণের জন্য, একজন পুলিশ দায়ী। তাহলে একজন পুলিশ যদি অপরাধী হন তার বিরুদ্ধে ব্যবস্থাটা কোথায়? মন্ত্রী অপরাধী হলে তার বিরুদ্ধে ব্যবস্থাটা কোথায়? যারা চাকরি নিয়ে কালোবাজারি করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থাটা কোথায়? যারা ব্যবস্থা নেননি তারা যখন এসে বলছেন হ্যাঁ আপনার চাকরি সুরক্ষিত আছে, সুরক্ষিত, সুপ্রিম কোর্টের রায় নেই, সেই অবস্থাতেও সেটা মিথ্যা ভাষণ ছাড়া আর কিছু নয়। মিথ্যা ভাষণ এবং তার পারিষদগণ, বাবু যত বলে পারিষদগণ বলে তার শতগুণ বলে তারা বোঝাচ্ছে যে হ্যাঁ এই যে বন্ধুগণ তোমাদের চাকরি সুরক্ষিত আছে, দিদি চেষ্টা করছেন তোমাদের জন্যে। এই সকল মিথ্যা ভাষণ ধরে ফেলার মতো যথেষ্ট বোধবুদ্ধি শিক্ষকদের মাথায় আছে। তারা শিক্ষক অনেক পড়াশুনো করেছেন, তারা বুঝতে পারছেন যে এই মুখ্যমন্ত্রীর মিথ্যা আশ্বাস এবং তার পারিষদগণের মিথ্যা স্তোক বাক্য এবং ভুলভাল কথাবার্তা এসবের মধ্যে কোনো সারবত্তা পাওয়া যাচ্ছে না। এই শাসক দলের মধ্যে যখন সারবত্তা নেই, সরকার যেখানে মিথ্যাচারী, সরকার যেখানে ভণ্ড, সরকার যেখানে পাপাচারী, সরকার যেখানে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, সরকার যেখানে ভুলভালভাবে কালোবাজারি করে জবের, সরকার যেখানে টাকা নিয়ে ঘরে আটকে রাখে নিজের, হ্যাঁ মন্ত্রী ফন্ত্রী জেলে যায় তার ঘরে টাকা উদ্ধার হয় কোটি 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 টাকা, সেই সরকারকে বিশ্বাস করা যায় না। সে সরকারকে লাথি মারতে হয়, লাথিও মারতে হয়। লাথিকে অনেকে লাথি বলে থাকেন, ওটাতে লাথির জোর হয়তো বেড়ে যায়, জানি না কেন তারা লাথিকে লাথি বলেন। তবে অনেকদিন থেকে শুনেছি হয়তো তাদের উসমা লাথির সাথে ঝরে পড়ে, অথবা তারা জোড়া পায়ে লাথি মারেন, তাই দুটো থয়ের দরকার হয়, এক ঠ্যাঙে একটা থ আর এক ঠ্যাঙে আর একটা থ, তাই লাথি মারা হয়। এই প্রশাসনকে যদি লাথি মারা যায় তাহলে কেমন হয়? প্রশাসনকে লাথি মারতে গেলে জনমত গঠন করতে হয়। অনশন করে বসে কিচ্ছু হবে না, কদিন পরে অনশন যাবে ভেঙে। অনশনে এসে যখন সিএম দাঁত কেলাবেন তখন তোমরা মনে করবে যে আমাদের অনশন সার্থক হলো, কিন্তু তিনি যখন এসে গুল মারবেন তখন তোমরা বুঝতে পারবে অনশন ব্যর্থ হলো। সুতরাং অনশন করে কোনো লাভই হচ্ছে না, অকারণে নিজের ওপর টর্চার, রাস্তায় জলে ভিজিয়ে রোদে পুড়ে বসে ছাতা নিয়ে কোনো গাড় কেলিয়ে লাভ নেই। আর এই বোকাচোদাগুলো যেগুলো রাস্তায় নেমে পথ দোলাবে তোমাদের সাথে আছে বলবে, তারা হয় হিড়িক খেয়েছে নয়তো রাজনীতি করছে। এই যে আমাদের গাঙ্গুলি বাবু, তিনি কখনো গিয়ে বলছেন আমি রাজনীতির ঊর্ধ্বে উঠেছি, কখনো বলছেন রাজনীতিতে নিম্নে নেমেছি। তিনি পাশে থেকে বলছেন বিজেপি পাশে আছে, বিজেপি পাশে আছে না, বিজেপি আসন দখলের চেষ্টা করছে। শিক্ষকের পাশে কি করে থাকবে? প্রমাণ যেখানে লোক পেয়ে গেছে সেখানে কি টাইম মেশিনে করে গিয়ে প্রমাণ বের করবে? লোপ পাওয়া জিনিস কি করে বের করা যায়? অভয়া খুন ধর্ষণের লোপ পাওয়া জিনিস বের করা গেল না। প্রমাণ লোপ করা, প্রমাণ লোপ করা এ সরকারের একমাত্র কাজ। অভয়ার ক্ষেত্রে প্রমাণ লোপ করা হয়েছে, এখানেও প্রমাণ লোপ করা হচ্ছে। প্রমাণ লোপ করার পরে তা সবাই মিলে খোঁজো যে পাজল তৈরি করা হচ্ছে, জিনিস লুকিয়ে ধ্বংস করে ফেলে। আমি বলছি এবার তোমরা সবাই মিলে খোঁজো। সেখানে গিয়ে গুল মেরে বলছি খুঁজতে পারছো না তো, তাহলে কি হবে? সঞ্জয়ের ফাঁসি দিয়ে ছেড়ে দাও। একটু হাইওয়ে যাচ্ছি, এই অন্ধকারে বসে, এখানে বৃষ্টি পড়ছে, রাজ্যের অবস্থা দেখে খুব অবস্থা খারাপ। এখানে ভালো রসিকতা ছিল বলবেন, ভালো কমেডি ছিল বলবেন, বিনা পয়সায় কমেডি দেখে নিন। রাজ্য কমেডি দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী এবং তার পারিষদগণ, এই যে মন্ত্রিসভা, তাদের পদে লাথি মারতে হবে। কি করে প্রশাসনের পদে লাথি মারবেন? আপনাদের ঠ্যাং অত শক্ত নয়, ঠ্যাং খুবই দুর্বল। যখন তখন আমাকে জেলে তুলে নিয়ে যাবে, আমারও ঠ্যাং দুর্বল। ঠ্যাং আছে দুটো, আরো দুটো থাকলে সুবিধা হতো, অথবা মাকড়সার মতো 8টা। 2 ঠ্যাঙে লাথি মারলে 6টা বেঁচে থাকতো, জানি না। হয়তো আরো লাথি মারতে পারতাম, কিন্তু মাত্র 2টো ঠ্যাং, 2টি বই ঠ্যাং মরে নাই রে। মালাটা ইস্যু দেখাচ্ছে। রাজ্যের এই অবস্থা দেখে কি আর করব, এনার্জি এত বেশি হয়ে গেছে, এই সব দেখে এনার্জাইজড হয়ে গেছি, কিচ্ছু করার নেই। হুমায়ুন কবির আর সায়নী ঘটনার নিন্দা করেছেন, তারা মন্ত্রিসভায় থেকে মন্ত্রীর নিন্দা করছেন, মানে একটু হালকা করে ছাড়ছেন আর কি। অনভিপ্রেত এ ঘটনা, অনভিপ্রেত। আমাকে কালকের বসা কামড়েছে, খুব অনভিপ্রেত। কালকে
এখানে পাওয়ার কাট হয়ে গেছে, খুব অনভিপ্রেত। পুলিশ লাথি মারছে শিক্ষকদের, খুব অনভিপ্রেত। এমনটা চাই না। অনভিপ্রেতর সাথে অনভিভূত হয়তো যায়, প্রেতভূত নিয়েই তো কারবার, অকাল্ট ব্যাপার আর কি, হরর মুভিও হতে পারে। অনভিপ্রেত অনভিভূত তার থেকেই আসে অভিভূত। এই অনভিপ্রেত জিনিস দেখে আমরা অভিভূত হয়ে গেছি। প্রেতভূত নিয়ে যে কারবার হচ্ছে, ভূতের খেলা জমে উঠেছে। পাগলাম হচ্ছে বা দেশের রাজ্যের দুরবস্থা, তাই তুমি কড়ি করছো, লজ্জা করে না? লজ্জা নেই? ওই পাগলা চোদা দাদু লিখেছিল পিঠে, এখন গরম লাগছে বা। উফ, একটু উত্তেজিত হয়ে গেছি, কিছু মনে করো না। উত্তেজনা শরীরের পক্ষে ভালো না। উত্তেজনা একসাথে মিলে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। যাই হোক বন্ধুগণ, আজকে তোমরা প্রশাসন থেকে যে লাথি খাচ্ছ, কিন্তু বারে বারে শিক্ষকরা লাথি খাচ্ছেন কেন? অধ্যাপক ওম প্রকাশ ছাত্রের লাথি খাচ্ছেন যাদবপুরে, শিক্ষক পুলিশের লাথি খাচ্ছেন মাধবপুরে, ডিওয়াই অফিসে। হ্যাঁ, এই যে তীব্র লাথালাথি, হয়তো এদের মধ্যেই লুকিয়েছিলেন আমাদের ভারতীয় বাঙালি মারাদোনা, যার ফুটবলার হওয়ার খুব শখ ছিল, হতে পারেননি। দেশে স্পোর্টসের উন্নতি হওয়া দরকার, ফুটবল কোচিং হওয়া দরকার। সৌরভ গাঙ্গুলি কি করছেন? তিনি বাল্যকালে ক্রিকেটার হওয়ার আগে ফুটবল খেলতেন শুনেছি, এখন তিনি দাদাগিরি করছেন আর অভিনয় করছেন। তার উচিত সকলকে লাথালাথির ব্যবস্থা করে দিয়ে একটা ক্লাব খোলা। দিদির ক্লাবে মদ মাংস বেশি হয়ে গেছে, ওখানে একটু লাথালাথির ব্যবস্থা করলে হয়। হয় ফুটবল নয় মদ খাই, এরকম কিছু একটা করলে কেমন হতো ভাই? আর তারই সাথে বন্ধুগণ, তারই সাথে নাগরিক সমাজ গঠন করা, যেখানে লয়াররা থাকবেন, যেখানে পার্টি পলিটিক্স ভুলে মানুষ সরকারের এই দুর্বৃত্তায়নের পাশাপাশি মানুষের ভালো করার চেষ্টা করবে। দরকার হলে সরকারি কীর্তিকাণ্ডের সমালোচনা করে কেস ফেস করবে এবং লড়বে। এই পার্টি পলিটিক্সের রঙের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকার জন্য সিভিল সোসাইটি, তা যদি থাকে, আজকে হয়তো পথে বসে থাকতে হয় না নাগরিককে তার দাবি দেওয়া নিয়ে। আর তাদের ঘিরে এই সারাক্ষণ রাজনীতি, এবং রাজনীতির কোনো ভরসা নেই। সেখানে সবাই মিথ্যা বলে, মিথ্যাচার করে, পাপাচার করে ক্ষমতার লোভে। এ কি আমরা জানি না সালা? যাই হোক বন্ধুগণ, ব্যাপারটা বুঝতে হবে। আজ রাজ্যের ঘোর দুরবস্থা, এই ঘোর দুরবস্থায় আমাদের কি কর্তব্য? আমরা ঘরে বসে আর কত খিঁচবো? আমরা ঘরে বসে আর কত পানু দেখবো, IPL দেখবো, কোকা কোলা আর আলু ভাজা খাবো? আর প্রেমের হতাশায় ব্রেকআপ হয়ে গেছে বলে দুঃখে বলিউডে আনন্দ খুঁজতে যাবো, এবার টিভি চ্যানেলে নাচা গানা দেখে। আজ 25শে বৈশাখ, তো কাল নববর্ষ, তো পরশু পুজো, তারপর দিন হোলি দিওয়ালি, বেড়াতে গেছি, এইসব করব। যখন আমরা এইসব করছি, তখন আমাদের কি যেন সমাজে ডাক্তার খুন ধর্ষণ হয়ে যাচ্ছে, শিক্ষকদের পেটে লাথি পোদে লাথি পড়ছে, আমরা তখন বসে ফুর্তি মারতে পারছি না। তাই আমরা 365 দিন থেকে 2-4 দিনে বের করে রাস্তায় গিয়ে পাগলা চোদামি করছি, কিন্তু তার কোনো সুদূর প্রসারী ফল হচ্ছে না। মাথা চুদে গেছে সকলের, কিছু করার নেই। বারে বারে এই দশা দেখে, এখন এই দশায় কি হচ্ছে? সাধারণ মানুষের কি আদৌ কোনো উপকার হচ্ছে? কিছু লোক এসে বালের মতো ফুটেজ খাচ্ছে, তারা সব মহান লোক।
চ্যানেল এবং ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলবাজরা তাদের টিআরপি বাড়াচ্ছে, বেচা কেনা হচ্ছে, সেখানেও ভিডিওর ভিউ বাড়ছে, লোকে পয়সা কামাচ্ছে। মহৎ সেলেবরা ফেম কামাতে চলে আসছে রাস্তায়। এই দৃশ্যকে আমরা আগে দেখিনি, এই পলিটিক্সকে আমরা জানি না। তাদের পলিটিক্সও এই সংসদীয় পলিটিক্সের থেকে কিছু কম নয় বন্ধুগণ। তাই এই সিস্টেমের পদে মারতে হবে লাথি, গঠন করতে হবে এক নাগরিক সমাজ, যেখানে নাগরিক সমাজ এই চোদনামির ঊর্ধ্বে উঠে নাগরিককে রক্ষা করার চেষ্টা করবে। আদারওয়াইজ এই নাগরিক সমাজ চুদে ঘেটে লাট হয়ে গেছে। সবাই দ্বিচারিতায় মেতে উঠেছে এবং আমাদের কোনো কমন লজিক মিসিং। যে লজিকে পুলিশ মন্ত্রীকে আমরা নিন্দে না করে পুলিশ কর্মচারীকে নিন্দে করি, তাও আবার অনভিপ্রেতর মতন একটা আবরণ দেওয়া কমেন্ট করি। আমরা বলতে পারি না যে ওই মানুষটি যিনি অন্যায় করছেন, একজন শিক্ষককে লাথি মেরে লাঠি পেটা করে, তার বিচার কি হতে পারে না? বিচারটা কোথায়? আজকে আমরা বিচার চাইতে পারি না বন্ধুগণ। অভয়ার বিচার আমরা চেয়েছিলাম, আমরা পাইনি। এই যে শিক্ষকগুলোর ওপর যে অবিচার করা হচ্ছে তার বিচার আমরা চেয়েছি, আমরা পাইনি। তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে দিনের পর দিন, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং লাস্টেরটা কি যেন আইনগতভাবে হেনস্থা করা হচ্ছে কিছু মানুষকে, সকলকে ধরে এই বিপুল সংখ্যক জনগণকে এবং তাদের পরিবারকে আমরা সকলে মিলে হেনস্থা করছি। বন্ধুগণ, ভুলে গেলে চলবে না, এই সরকার তাদের নির্বাচিত সরকার। আজ আমার নির্বাচিত সরকার যখন আমাকে হেনস্থা করে, কর্নার করে, তখন আমি কি করতে পারি? তখন আমি কি পস্তাতে পারি কেন এই সরকারকে আমি দাঁড় করিয়েছি বলে? আমার নির্বাচিত সরকার যখন নিরপরাধ আমাকে করে টর্চার, তখন কিসে আমার সরকার? কে সরকার? কে সেই সরকার? এ কি সুবোধ সরকার? এ কি নির্বোধ সরকার? এ কি অবোধ সরকার? এই কথা বলাতে চলে উঠলো আলো, খসে পড়লো আবরণ। খণ্ডযুদ্ধ লেগে বসে আছে এই বাংলায়। পাখণ্ডগণ বাধা হয়েছে খণ্ডযুদ্ধ। আর যত নিরপরাধ মানুষ তারা ফেঁসে যাচ্ছে এই খণ্ডযুদ্ধে বারে বারে। এটা কি তারা ডিজার্ভ করে? না, করে না। নাগরিক হিসাবে তুমি আমি কি ডিজার্ভ করি? আজ তুমি ফেঁসে যাবে, কাল আমি ফেঁসে যাব, আজ আমি টেসে যাব, কাল তুমি টেসে যাবে। ফেঁসে যাওয়া এবং টেসে যাওয়া, এই ন্যারেটিভে আমাদের পুরে দিচ্ছে কে? আমাদেরই নির্বাচন করা এই সরকার ছাড়া আবার কে? সুতরাং বন্ধুগণ, সরকারে আমরা আস্থা রাখতে পারছি না। সাহিত্যের উন্নতির জন্যে সুবোধবাবু কবিতা লিখছেন, যাত্রার উন্নতির জন্যে আমি নাটক করার চেষ্টা করছি। পারফর্মিং আর্টের কথাটাও সাহিত্যের পাশে পাশে ভাবতে হবে। আজকে এই সরকার তোমার আমার পদে লাথি মারে, আজকে এই সরকার তোমাকে আমাকে প্রাণহীন করে। আজকে এই সরকার কি সরকার না এই গণতান্ত্রিক সিস্টেমের অপব্যবহার? একটা দেশে যেখানে সাংবিধানিক রাইট, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত নয় নাগরিকের জন্য, যেখানে সরকার এবং বিদ্যুৎজন সকলে প্রচণ্ড হয়ে বন্য, সেই দেশে সেই সরকারে বেঁচে থেকে তুমি কি পাগলা চোদা হয়ে যাওনি? আজ ওই বৃদ্ধের মতন
বড় দাড়ি নিয়ে রাস্তায় কি তুমি হেঁটে যাওনি? বুকে পিঠে লাগিয়ে বিচার চাই। বিরক্তি ঘেন্না প্রকাশ তুমি কি করনি? নাকি তুমি নীরব হয়ে বসে আছো ঘরে? তুমি সরব হবে কবে হে নাগরিক? আর তুমি সরব হয়েই বা কি করবে? এক সরকার ছেড়ে আর এক সরকারকে ডেকে আনবে, তারাও এসে একই কাণ্ড করবে। তার কারণ নাগরিক ও সরকারের যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, নাগরিককে সরকার আজকে জঞ্জাল বলে মনে করছে। আমাদের সাংবিধানিক অধিকার খর্বিত, আমাদের ডেমোক্রেটিক রাইট নেই, এই হচ্ছে আসল কথা। করাপশনে ভরে গেছে দেশ, করাপশনে ভরে গেছে রাজ্য, করাপশনে ভরে গেছে সরকার। সকল মহান লোক করাপ্ট। তারা ক্ষমতা দখলের জন্যে অথবা টিআরপির জন্যে, নিজের ইমেজের জন্য কাজ করছে। তারা জনগণের পাশে নেই, জনগণ ধুঁকছে। জনগণ আজকে এই দেশের সম্পদ, মানব সম্পদ, তাকে এইভাবে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, এই মানিজম, এই মার্কেট ইকোনমি, এই যাবতীয় ডিসিশন জানিয়ে থাকে এই সরকার তোমাকে আমাকে বিপদে ফেলার জন্যে। আজকে পণ্যের দাম ধীরে ধীরে বেড়ে যায়, আজকে এই নাগরিকের কোনো নিরাপত্তা নেই রাস্তাঘাটে। আজকে আমরা এক মৃত্যুর আখ্যান ছাড়া আর কিছু দেখতে পাই না। ন্যারেটিভ অফ ডেথ, বারে বারে নাগরিক বিপদে পড়ে এবং মারা যায়, আমরা কিছুই করতে পারি না, আমরা বসেছি। আর মহৎ লোকদের বাসার যেন বাড়ার দিকে আর বিচির দিকে আর পদের দিকে আমরা তাকিয়ে থাকি যে ওই পদ কবে উঠবে তুলে আমাদের দাবি নিয়ে। বন্ধুগণ, কোনো পদ তুলে উঠবে না, কোনো বিচি কাঁপবে না, কোনো বাড়া দাঁড়াবে না। আজ দাঁড়ালেও দাঁড়াবে তোমার পদ মারার জন্যে, এই কথাটি মনে রেখো। আজকে তোমার পদের ভ্যালু তুমি যদি বুঝতে পারো, তোমার পদমূল্য, তাহলে পদলেখন ছাড়ো। তোমার পদলেখনের কারণে এবং আপন পদমূল্য না বোঝার কারণে আজকে জীবনানন্দকে ট্রামে চাপা পড়তে হয়েছিল। অত বড় কবির ওপর দিয়ে চলে গেছিল অত বড় ট্রাম। বন্ধুগণ, সেই ট্রামের থেকে আজকে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছে ট্রাম্প। মনে রাখতে হবে, যে ট্রাম্প জীবনানন্দকে চাপা দেয়, সেই ট্রাম্প তার উত্তরসূরি আমেরিকার ট্রাম্প। ওই বোকাচোদা ট্রাম্প আজকে লাখ লাখ ভারতবাসীকে পদে ডান্ডা করছে, সে দেশে টিকতে দিচ্ছে না। তারা আমেরিকান না হতে পারার দুঃখে কাঁদছে, তারা গ্রিন কার্ড পেল না, তাদের জন্য একটা লাইট গ্রিন কার্ডের ব্যবস্থা করত, কিংবা গেরুয়া গ্রিন। হ্যাঁ, তা কি পারল ট্রাম্প? ট্রাম্প আর কি না, সে পারল না। কি করবে? তার উত্তর পুরুষ চাপা দিয়েছে জীবনানন্দকে। সেই ট্রাম্প থেকে এই ট্রাম্পের জন্ম। ট্রাম্প থেকে বুঝতে হবে এ সকল কথা, এটা কিন্তু কমেডি হচ্ছে, নাথিং সিরিয়াস। ওই জন্যে এই ট্রাম্প আর ট্রাম্পকে নিয়ে আসা হলো প্রমাণ করার জন্যে যে কমেডি হচ্ছে। এটুকু পলিটিক্স তো সকল কমেডিয়ানই করবে, কেস খেলে আরো ভালো করে করবে। আজকে মনে রাখতে হবে, এই কমেডি মাত্র। এর মধ্যে রাজ্যের নাগরিকের ট্র্যাজেডি খোঁজার কোনো মানে হয়নি। না তো জীবনানন্দের ট্র্যাজেডি, না তো শিক্ষক কুলের, না অভয়ার খুন ধর্ষণের ট্র্যাজেডি। কিছুই উদ্দেশ্য নয়। এই উদ্দেশ্য এখানে একটু এন্টারটেন করা। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছুই বলা পাপ, সেটা বুঝতে হবে। রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে কিছু বলা, নিজের রাইট চাওয়া, চাইতে গেলে পুলিশের লাঠি খেতে হবে। আজ এ কথা কোন কি জানো বুদ্ধিমান নাগরিক না বোঝে। আমরা অনেক বুদ্ধিমান নাগরিক দেখেছি, আমরা শুধু হৃদয়বান নাগরিক দেখিনি। আজকে হৃদয়বান নাগরিক হলে তোমাকে পুলিশ এসে মারবে, লাঠি এবং লাথি, পুলিশের লাঠি খেয়ে তুমি কাঁদবে,
তুমি বলবে যে না, পিছে না, পদে না, লেগেছে আমার হৃদয়ে। এই দেখো বলে শিক্ষক কুল কাব্য করবেন যে হৃদয়ে লেগেছে ভাই, হৃদয়ে। আজ আমার হৃদয়ে দেখো কি বেদনা। সখা, হে নাগরিক বন্ধু মোর, হে সহনাগরিক, আমাকে পুলিশ মারছে। আমি শিক্ষক, আমি শেখাতে চেয়েছি পুলিশকে যে মেরো না, অহিংসা শেখাতে গেছি। ওই পুলিশের বাচ্চা আমার স্কুলে পড়ে, ওই পুলিশের ভাইপো ভাইজিকে আমি পড়িয়েছি, আর তার কাকা জেঠা এসে আমাকে মারছে। তার বাবা এসে মারছে, আমার ছাত্রের বাবা আমাকে আজকে মারলো। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, কিছু করতে পারলে না। আর মন্ত্রীকুল শান্তিকুল তারা বলেছেন যে ডিওয়াই অফিসে গেল কেন? দিদির বাণী শুনে তুমি যদি আস্থা রাখতে না পারো তাহলে তো পুলিশের কেলান তোমায় খেতেই হবে। আমরা বুঝতে পেরেছি যে দিদি সত্য, জগৎ মিথ্যা। হ্যাঁ, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যার মতন দিদি ছাড়া আর কিছু এখানে সত্য নেই। তিনি গুলিবাজি করলে তাই আমাদের বেদবাক্য বলে মেনে নিতে হবে। তিনি চাকরি নিয়ে কারচুপি করলে তাই আমাদের সরকারি কাজ বলে মেনে নিতে হবে। কিন্তু তিনি আবার কেস খেয়ে গেছেন। হ্যাঁ, কন্টেন্ট কেস খেয়ে গেছেন কোর্টের। তিনি অসাংবিধানিক, আদালতের নির্দেশ বহির্ভূত ভুলভাল কথা বলেছেন প্রকাশ্য জনসভায়, এই জন্যে তিনি কেস খেয়ে গেছেন। কি সাংঘাতিক ব্যাপার। যাই হোক বন্ধুগণ, দিদি কেস খাচ্ছেন, দিদির দায়ে রাজ্যের কোটি কোটি টাকা আছে তোমার আমার ট্যাক্স মানি, সেই সব দিয়ে দিদি ছাড়া পেয়ে যাবেন। তোমার কি আছে? এক শিক্ষক বলেছে আমাদের টাকা নেই, আমাদের মেরে দাও, তাই জীবনে থাকতে হবে না, আমাদের এই দুর্বিষহ জীবন থেকে, গল্প থেকে মুক্তি দাও। কি অবস্থা বন্ধুগণ, আজ এই রাজ্যের শিক্ষককুল মুক্তি চাইছেন জীবন থেকে, তারা অনশনে বসে গুলি খেতে চাইছেন। এই অবস্থা, এই অনশন আমরা আগেও দেখেছি। কদিন আগে ডাক্তারগুলো অনশন করছিলেন, আজ শিক্ষকগুলো অনশন করছেন। আর এদিকে অনেক শ্রমিক, অনেক কৃষক তারা অনশনেই থাকেন, তাদের অনশনের কেউ ভেড়া দিল না, তার কারণ তারা বাধ্যতামূলক অনশন করছেন। তাই বাধ্যতামূলক অনশন নয়, অবাধ্যতামূলক অনশন করতে হবে, আমরা বুঝেছি। কিন্তু অনশনে থাকাটা আমাদের দেশের নাগরিকের কাছে নতুন কিছু নয়। রাস্তায় বসে থাকাটা আমাদের দেশের নাগরিকের কাছে নতুন কিছু নয়। রাস্তায় অনেক মানুষ বসে থাকেন, রাস্তায় হোমলেস মানুষরা বসে থাকেন, তারা গৃহহীন, তারা নির্হীন, তারা নির্দেশহীন। আজকে তাই রাস্তায় বসে অনশন করা, এটা প্রতিবাদ হতে পারে মধ্যবিত্ত শ্রেণীর কাছে, কিন্তু বিত্তহীন শ্রেণী যারা আমাদের দেশে বিদ্যমান, তাদের সেটা কম্পালশন। আমরা কখনো জানতে চাই না যিনি রাস্তায় রোজ বসে থাকেন যে কেন রাস্তায় বসে আছেন আপনি স্যার। আমরা যখন, যিনি রাস্তায় কখনো বসেন না তিনি বসে খবর তৈরি করেন, এরকমই ব্যাপারটা। তাই মুখ্যমন্ত্রী এবং সরকার এবং পুলিশ কেরালে আমরা জানতে চাই না মিথ্যে কথাও যিনি রোজ বলেন নতুন করে যে কেন আপনি আজ মিথ্যা বললেন বলুন তো। আমরা জানি উনি মিথ্যাই বলে থাকেন, আমরা জানি এ পুলিশকে নিয়েই থাকে, আমরা জানি। তাই জন্যে আমরা তার কারণ খুঁজতে চাই না। এবং এই অবস্থাতেই আমাদের পতন ঘটে যায় সমাজের। নাগরিক সমাজ, সিভিল সোসাইটি ছাড়া এই সমাজের মানুষকে রক্ষা করার কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না। মানুষ মরণশীল, মানুষ অতি মরণশীল হয়ে উঠেছে। এর মধ্যে নতুন টার্ম এসে গেছে মিডিয়ায়, চাকরি হারা। এরপরে নতুন টার্ম আসতে পারে চাকরি হারা, প্রাণ হারা। প্রাণ হারা নামে এক সন্দেশ ছিল, শুনেছিলাম প্রাণ হারাটা হবে কোনো এক মিষ্টি। এখন মানুষ যে প্রাণ হারা হতে পারে তা আমরা দেখব, তাকিয়ে তাকিয়ে দেখব। যেমন আমরা চাকরি হারাদের তাকিয়ে তাকিয়ে দেখেছি, আমরা তো সেই ভেড়া, যা হয় তাকিয়ে তাকিয়ে দেখি। কদিন রাস্তায় নেমে পথদোলায় রাস্তা দখল করি, অন্ধকারে মোমবাতি জেলে নেচে নেচে গান গাই। এই তো আজকে দেখা গেল আবার সেই মাসিমার দল রাস্তায় নেমে পড়েছেন এবং তারা নেচে নেচে গ্যাসের দামের বাড়ানোর বিরুদ্ধে কবিতা করছেন। এসবই কি সুবোধ সরকারের গোষ্ঠী নয়, যারা লাথি নিয়ে কবিতা করেন, গ্যাসের দাম নিয়ে কবিতা করেন, এবং তারা কবিতা করে জনগণের সামনে এসে সবিতার কাছে নিজস্ব ইমেজ ভালো করার চেষ্টা করেন।
এই সব ঢ্যামনা চোরাদের আমরা দেখেছি, আমরা আর কত দেখতে চাই মৃত্যুর আগে? আমরা মৃত্যুর আগে কি দেখিতে চাই আর? প্রশ্ন তুলেছিলেন কবি জীবনানন্দ। আমরা দেখেছি যারা লাল লাল বাল ফলে আছে, শীতল চাঁদের মতো শিশিরের ভেজা পথ ধরে আমরা চলিতে চাই, তারপর পুলিশের লাঠি খেয়ে যেতে চাই মরে। বন্ধুগণ, আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর? আমরা মৃত্যুর আগে বুঝিতে চাই হাতির কত বড় ঠ্যাং, পুলিশের কত বড় ঠ্যাং। আমরা সবাই ড্যাং ড্যাং এবং অপাং ঝপাং, লাথি খেয়েছে, ল্যাং খেয়েছে পটাং। পুলিশের কত বড় ঠ্যাং, আমরা কিন্তু এখনো ড্যাং ড্যাং। এ রাজ্যের প্রশাসন আজও ড্যাং ড্যাং, আরো কটা ড্যাং ড্যাং লাগিয়ে দিলে হয়। মানে ড্যাং 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 ড্যাং। একটানা সুরে বেয়ে চলেছে এই ক্ষমতার দামামা, বাজাচ্ছেন দিদি এবং তার পারিষদগণ, আর আমরা সবাই ড্যাং ড্যাং। আমরা নাচছি, আমরা বাজছি, আজ উৎসব হচ্ছে, কাল উৎসব হয়েছিল, আগামীকাল আবার উৎসব হবে। উৎসবের পরে সব দেহ কাচের গাড়িতে নিয়ে যাওয়া হবে শ্মশানে, রাজ্য নিজ দায়িত্বে পুড়িয়ে দেবে প্রমাণ লোভ করে তোমার সব দেহ। তোমার জীবন উপদ্রুত, তোমার মরণ উপদ্রুত, তোমার লাশও তোমার নয়। নাগরিককে সম্পূর্ণভাবে কিনে ফেলেছে আজ এই রাষ্ট্র, এই রাষ্ট্র ব্যবস্থা। আজকে কিছুই তোমার নয়, সব ইনস্টলমেন্টে কেনা। মহাত্মা কি বলেছেন এই কথা তার গান্ডু ছবিতে? বুঝতে হবে কিছুই তোমার নয়, সব রাষ্ট্রের কেনা। রাষ্ট্র তোমার মৃতদেহ নিয়ে উৎসব করে, রাষ্ট্র তোমার মৃতদেহ নিয়ে প্রমাণ লোভ করে, রাষ্ট্র তোমার গাড়ে মারে লাথি। তো গাঁড় তোমার গাঁড় নয়, বুঝতে হবে কিছুই তোমার নয়, সব রাষ্ট্রের কেনা। তুমি নাগরিকত্ব পেয়েছো, এখানে রয়েছো, তুমি বিকিয়ে দিয়েছো নিজেকে। তোমার আত্মা আজ তোমার নয়, তুমি এক ভূত, তুমি অতীত, তুমি অবয়বহীন, তুমি অস্তিত্বহীন, তুমি অধিকারহীন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? এ বলের বাঙালি বাঁচিয়ে আছে, না চাইলেও বাঁচিয়ে আছে। তারা কাব্য করে যায়, তারা পুলিশের লাথি খায়, তাদের হঠাৎ চাকরি যায়, তারা খুন ধর্ষণ হয়, তবু তারা বাঁচিতে চায় না। তারা গুলি খাইতে চায়, আবার বাঁচিতেও চায়। উড়ে সালা, কি অক্সিমোরন! গুলি খেয়ে বেঁচে আছি মোরা, মরণের পরে অবেদানন্দের হাত ধরে চলে যাবো বালবিচি স্বর্গের পথে। একদিন দেখো পাগলি তোমার সঙ্গে বাঞ্চত বাঞ্চত জীবন কাটাবো। পাগলি তোমার সঙ্গে পুলিশ পুলিশ কাটাবো জীবন। পাগলি তোমার সঙ্গে লাথিখোর জীবন কাটাবো। পাগলি তোমার সঙ্গে চাকরিহীন জীবন কাটাবো। তোমার সঙ্গে বাল বাঞ্চত অধিকারহীন কাটাবো জীবন। পাশে আছে শ্রীরাম, হাতে অস্ত্র শস্ত্র নিয়ে রামের চারারা তোমাকে রাজ্য দখল করে ঠেসে ঠেসে নিরামিষ খাওয়াবে, মাছ মাংস খাওয়া ভুলে যাবে। চতুর্দিকে ঘরে ঘরে ফ্ল্যাট বিল্ডিংয়ের মাথায় মাথায় উড়বে রামের পতাকা, আর তোমার গায়ে পড়বে রামলাথির পরে। এই কি তোমার ভবিষ্যৎ? এই কি তোমার ন্যারেটিভ? লালবালের পরে এই দিদি, তারপরে আসছে রামদাদা, রামদা হাতে নিয়ে বয়ে যাচ্ছে না ঠিক বাঙালির ভবিষ্যৎ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। কিন্তু বন্ধুগণ, আজকে এই অবস্থায় একটা জিনিস বয়ে যাচ্ছে যে সাধারণ নাগরিকের পাশে যদি অসাধারণ নাগরিকরা ফুল সময় না থাকে, তাহলে চুদে গেছে এই রাজ্য, চুদে গেছে বাঙালির ভবিষ্যৎ, স্মৃতিসত্তা ভবিষ্যৎ। বিষ্ণুদে সব চুদে লাট হয়ে গেছে বাড়া। যাই হোক বন্ধুগণ, আজ ধূসর পাণ্ডুলিপি আকাশ জুড়ে সুরঞ্জনা চলে গেছে যুবকের হাত ধরে বহু দূরে, যেখানে কবি যাকে যেতে বারণ করেছিলেন। কবি বলেছিলেন, সুরঞ্জনা আরে বোকাচুদি, ওইখানে যেও না গো, তুমি বলো না গো কথা ওই বালের যুবকের সাথে। ওই বালের যুবক রাজনীতিক, ওই বালের যুবক পুলিশ। কিন্তু সুরঞ্জনা চাকরি করার অছিলায় চলে গেছে সেই বালের যুবকের সাথে।
ফিরে এসো সুরঞ্জনা, ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। কি কথা তাহার সাথে, তার সাথে কি কথা, তাহার সাথে কি কথা উনি জানতে চেয়েছিলেন। উত্তরের আগেই ট্রাম এসে চাপা দিয়ে চলে গেছিল। সেই ট্রাম আজ ট্রাম্প হয়ে এসে চাপা দিয়েছে বাঙালিকে, ভারতীয়কে। এবং এই দিদি আজ তোমার লাশের ওপরে তার ক্ষমতার সৌধ রচনা করেছেন। আজ তোমার মার খাওয়া কেলানে শরীরের ওপরে শিক্ষকদের কেলান খাওয়া কেলানে শরীর, যারা চাকরি চেয়েছিল, যারা এইখানে এই মাঠে ঢেউয়ে এই হৃদয়ে, হয়তো শ্রমিক আছে অনেক এইখানে, সঠিক শ্রমিক নয় তারা, নামগুলো কষ্টি নয়, তো চেনা চেনা নাম, মৃতপথ ঘোরে। আজ আমরা মৃতপথ ঘুরি এই পৃথিবীর কক্ষপথে। বারে বারে সুনিতা উইলিয়ামস নেমে আসেন কক্ষপথ থেকে, আমরা উঠে যাই মৃত্যুর কক্ষপথে। আমরা কিছু কম মহাকাশচারী না, যুথচারী মশাদের টের পাই। আর জীবন ভালোবেসে জীবনের সংগ্রামে বেঁচে থাকে মশারির সাথে মশা। মশারি উড়ে যায় মিশরের বেবিলনের রানী, ঘাড়ে চিতাবাঘের কি যেন চাদর ফাদর বল্লম বর্ষা নিয়ে দাঁড়িয়েছে সারা রাত। কাল এমন হাওয়ার রাত ছিল, এমন কেলাকেলির দুপুর ছিল কাল। গভীর হাওয়ার রাত ছিল কাল, অজস্র নক্ষত্রের রাত, গভীর কেলাকেলির দিন ছিল কাল, অজস্র পুলিশের লাথ। লাথি নিয়ে কবিতা সুবোধ সরকার নয়, জীবনানন্দের রচনা করা ছিল। আমার হৃদয় এক শিক্ষক হরিণ, লাথি খায় বারবার, লুটিয়ে পড়ে ওই বসন্তের জ্যোৎস্নায়। আমিও কি এই মৃত মৃগদের মতো নই? আমার হৃদয় এক পুরুষ শিক্ষক হরিণ, আমার হৃদয় এক মহিলা শিক্ষিকা হরিণ। ওই লাথি খেয়ে পড়ে আছে নম্রনীল জ্যোৎস্নায়, রাজ্যের মাঠের ওপরে, নানা রাজপথের ওপরে। পাশে চুপে দাঁড়ায় এসে এসে সুবোধ সরকার আর দিদি। অন্ধকারে ছায়ার মতো মহিনের ঘোড়াগুলি ঘাস খায় গড়ের মাঠের প্রান্তরে। উর্দি পরা পুলিশ ছায়ার মতো নড়ে চড়ে বেড়ায়, তোমার মৃত্যুর সাক্ষী থেকে যায়। অভয়ার মৃত্যুর পাশে সাক্ষী ছিল সরকার এবং পুলিশ আধিকারিকরা। আজ শিক্ষকের মৃত্যু হলো, হাজার হাজার শিক্ষকের মৃত্যু হলো পুলিশের লাথিতে। সে মৃত্যু শরীরের নয়, শিক্ষকের হৃদয়ের, আদর্শের, সমাজের শিক্ষকের প্রতি যে দৃষ্টিভঙ্গি, তার মৃত্যু হলো। সে মৃত্যুর সাক্ষী থেকে গেল পুলিশ এবং সরকার, সে মৃত্যুর সাক্ষী থেকে গেলে তুমি, সে মৃত্যুর সাক্ষী থেকে গেলাম আমরা। কিন্তু আমরা কিছু করতে পারলাম না। ঔরঙ্গজেবের কবর থেকে হাড়গোড় তুলে তাকে কেনানো হয়, জানি না এই মৃত শিক্ষকদের, মৃত অভয়ার কবর থেকে হাড়গোড় তুলে ভবিষ্যৎ কোনোদিন কেনাতে পারবে কিনা এই সরকারকে। কিন্তু আজ এই সরকার এখনও চেপে বসে আছে তোমার ঘাড়ে এবং পেটাচ্ছে, লাথাচ্ছে তোমার গাড়ে। বন্ধুগণ, আজ এই অবস্থায় প্রস্তুত থাকো আরও কেলাকেলির জন্যে। তার কারণ কেলাকেলি ছাড়া আর কোনো ভাষা, মিথ্যা ভাষণ ছাড়া আর কোনো ভাষা জানা নাই এই সমাজের মহান ক্ষমতাবান মানুষের, অর্থাৎ যারা এই সমাজের শাসক, নেতা এবং গাঁড় পেঁয়াজি প্রশাসনের গোষ্ঠী। তারা তোমাকে একটা ভাষাতেই কথা বলে, তা হচ্ছে বঞ্চনা, ধিক্কার, পোঁদেলাথি, অত্যাচার, মৃত্যু, অপমান এবং নিশ্চিহ্ন করে দেওয়া। তার কারণ তার কাছে তোমার অস্তিত্বের কোনো মূল্য নেই। জানে না কোথায় গেলে শ্রমের বিধান পাওয়া যাবে, কোনো মূল্য তাই নেই, তোমার মূল্য নেই। তুমি এই সমাজে কোনো মানে তৈরি করো না। তোমার সংখ্যা যাই হোক, এক বা একাধিক বা 26,000, তুমি যাই করো এখানে, তুমি যদি মহান নেতা, রাজনৈতিক নেতা না হও, তুমি যদি সিএম না হও, তুমি যদি মহান রাজনৈতিক বলে বলিয়ান না হও, পাতি কথা,
তোমার পোঁদে যদি বন্দুক না থাকে লোকের পোঁদে তাক করার জন্যে, নিজের পোঁদে তুমি যদি বন্দুকটা না গুজে রাখো, তোমার পোঁদে যদি বন্দুক না গোজা থাকে, রাষ্ট্রের বন্দুক নিয়ে তুমি যদি নিজের পোঁদে না গুজতে পারো, সময়কালে বের করে অন্যের পোঁদে গোজার জন্যে তুমি যদি বুলেট দেখাতে না পারো, জ্বলন্ত আগ্নেয়াস্ত্র যদি তুমি না দেখাতে পারো, তোমার জীবনের কোনো ভ্যালু নেই। তাহলে তুমি অশান্ত হয়ে ওঠো না বন্ধুগণ, তুমি শান্তির সাথে কাম নাও, যাকে বলে শান্তি সে কাম লো। তুমি অহিংস হয়ে ওঠো না, অহিংস হওয়া তোমার শোভা পায় না। এই হিংস্র স্বাপদ সংকুল পৃথিবীতে বেঁচে আছে মানুষ তার শান্তিকামী বার্তায় নিজেকে টিকিয়ে রেখেছে সে। এই হিংস্র রাজনৈতিক পরিমণ্ডলে তুমিও শান্তির পথ ধরে চলো হে শান্তির ছেলে নাগরিক, তোমার আর কোনো রাস্তা নেই। যাবতীয় হিংসা জিঘাংসা তার উত্তর একদিন পায়, পৃথিবী দিয়ে যায় মানুষকে। এই হিংস্র শাসন ব্যবস্থা, এই হিংস্রতা, এই হৃদয়হীনতা, এর উত্তর হয়তো আজকে অথবা কালকে অথবা ভবিষ্যৎ প্রজন্ম দেবে এই মানুষদের, এই সময়কে, এই বোকাচোদামিকে। একদিন উত্তর পাবি তোরা, শুনে রাখ। আজকে এই কথা বলিনু যাওয়ার আগে। সরি গাছ, বালের মতো হাই হয়ে গেছিলাম, কাব্যিক হয়ে গেছিলাম আসলে। Anyway guys, most greetings and take care, have fun, live your life and take care.